তাহিরকে পাওয়া যায়নি। রুমা যেন কথাটা এড়াতে যেতে চাইলেন, দৃষ্টি ঘুরিয়ে বললেন, হুর কোথায়? সাথে এলো না? একটু পরই আসবে, তার আগে বলুন তাহিরকে পাওয়া যায়নি। যায়নি তো কি হয়েছে, পাওয়া যাবে, দেশ ছেড়ে তো পালাইনি। সেটা ঠিক। বলেই সামনের দিকে তাকালো। হুরকে নামতে দেখা যাচ্ছে, তাই বিষয়টি আর লম্বা হলো না। জাহিন আর রুমা দুজনেই মেয়েটির দিকে দৃষ্টি দিয়ে আছে। সদ্য গোসল করে নামা হুরের অনুরূপী দেখা যাচ্ছে। মাশাআল্লাহ। কাছে এগিয়ে এসে কথাটা বললেন রুমা। হুর অনেকটাই লজ্জা পেল। একবার জাহিনের সাথে দৃষ্টি মিলে গেল। ও চট করে দৃষ্টি ফিরিয়ে অন্য পাশে চাইলো। সবকিছু মেনে নিয়ে বিয়েটা করেছে হুর, তবে কোথাও একটা সংকোচ রয়ে গিয়েছে। বুকের ভেতর হুহু এখনো করে। তাই কি না, দুদিন ধরেই খাওয়া দাওয়া নেই। ডাইনিং এ নানা রকম খাবার সাজানো। হুর চেয়ে দেখছে শুধু, তবে রুচি আসছে না। জাহিন নরম সুরে বলল, খাবারগুলো পছন্দ হয়নি। চমকালো মেয়েটি। অন্যমনস্ক ছিল বিধায় জাহিনের হঠাৎ বলা কথাগুলো সমস্ত শরীরে কেমন একটা শিরশিরে হাওয়ার মতন মনে হলো। জি হয়েছে। তবে খাচ্ছ না কেন? আমার আসলে খেতে ইচ্ছে করছে না। অল্প একটু খাও, আজ সারাদিনেও খাবার খাওয়ার সময় পাবে না। নিচ থেকেই পরোটা আর চিজ অমলেট প্লেটে তুলে দিল জাহিন। ওর এমন বিনয় দেখে মেয়েটির বুকের ভেতর উষ্ণ একটা অনুভূতি এলো। সেই সাথে নিজেকে শাসন করে বোঝালো, অতীতের সবকিছু ভুলে গিয়ে এই মানুষটাকে যেন সবটুকু দিয়ে ভালোবাসতে পারে। হুরকে আরো একবার সাজিয়ে গুছিয়ে পুতুলের ন্যায় বসিয়ে রাখা হলো। ও একটু মনমরা হয়েছিল। ঠিক তখনই পাখির মতন উড়ে এলো দুই কিশোরী। তিথি এসে হুরের গলার আশেপাশে দেখতে লাগলো। ও রেহেন কাণ্ডে বিহম্বলের মতো চেয়ে রইল হুর। মেকআপে সব ঢেকে গেল নাকি? তিথির কথার জবাবে জুহি বলে, হতেও পারে, এই সকালে আসা উচিত ছিল। ওদের দুজনের কথার মাঝে বোকার মতন হুর বলল, তোমরা কিসের কথা বলছো? লাভ বাইট। বলল জুহি। ওর কথায় চোখ জোড়া বড় বড় করে ফেললো হুর। কেমন একটা লজ্জা লাগছে। তিথি ওর লজ্জা বাড়াতে কানের কাজ ঘেঁষে বলল, বলো, তোমার প্রথম রাতে রোমান্স কেমন হলো? আমাদের কাছে সব শেয়ার করতে হবে। ভাইয়া খুব রোমান্টিক, রাইট? হুরের যে কি অস্বস্তি হচ্ছে, এরকম কথাবার্তায় একদমই অভ্যস্ত নয় সে। ও চোখের দৃষ্টি নত রাখে। তবে এই দুই কিশোরীও থেমে থাকার পাত্রী নয়। নাছোড়বান্দা হয়ে একের পর এক প্রশ্ন করতে থাকে। অথচ হুর শুধু লজ্জায় মিয়ে যায়, চারপাশে চোখ বুলায়, যদি কাউকে পায় যে তাকে এই দুই কিশোরীর হাত থেকে রক্ষা করবে। কিন্তু হায়, পরিচিত কারোই দেখা মিলে না। তোরা এভাবে হাসছিস কেন? হুট করে জাহিনের গলাটা শোনা গেল। এতে করে দুই বোন কেমন জড়সড় হলো। ঠিক তারপরে মেকি হাসি মিশিয়ে তিথি বলল, কিছু না তো। হ্যাঁ ভাইয়া, আমরা এমনি হাসছিলাম। একই সুরে বলল জুহি। এই দুই বোনকে বেশ ভালো করেই চেনা আছে জাহিনের। বংশের সবাই এদের দুজনকে দুষ্টু বলেই জানে, তাই এরা এমন হাসছে এ কথা বিশ্বাস করার মতন না। জাহিন ভালো মতো দুজনকে পরখ করে নিল, তারপর এগিয়ে এসে দু বোনেরই চুল টেনে ধরলো। আমার সাথে মিথ্যা বলা? ভাইয়া ব্যথা পাইতো, সত্যি এমনি হাসছিলাম। জুহি এমন ভাবে বলল কথাটা যেন কান্না করে দিবে। একই সুর ধরলো তিথিও। আমরা কিছুই করিনি, বিশ্বাস না হলে ভাবিকে জিজ্ঞেস করো। হুরের দিকে অসহায় নয়নে তাকালো দু বোনই। ও একটু আমতা করে বলল, ব্যথা পাচ্ছে তো, ছেড়ে দিন। এ কথার পরই হাতখানা আলগা করলো জাহিন। অমনি দু বোন পালিয়ে গেল। ওদের দিকে দৃষ্টি ফিরিয়ে জাহিন বলল, দুটোতেই দুষ্টু। হুর কিছু বলল না। সে উঠে দাঁড়িয়েছিল, পুনরায় নিজের আসনে বসলো। ওর ঠিক পাশটায় বসলো জাহিনও। আমি জানি ওরা খুব দুষ্টু, তোমাকে জ্বালিয়ে। না, চালায়নি। দৃষ্টি নত রেখেই বলল হুর। জাহিন মাথা নাড়িয়ে বলল, জ্বালায়নি? তবে কি বলছিল ওরা? এ প্রশ্নে মেয়েটির গলা কেমন শুকিয়ে এলো। কিভাবে বলবে কথাটা? ও একটুখানি অস্বস্তির মধ্যে ডুবে গেল, তবে মিথ্যে বলতে পারলো না। বলছিল, আপনি রোমান্টিক কিনা। মেয়েটির নজর অন্যদিকে ঘুরানো, নতুবা এ কথা বলতে পারতো না ও। জাহিন ভেতরে ভেতরে হাসলো, কিছুটা কাছাকাছি হয়ে ধীর গলায় বলল, তুমি কি বললে? সুরের বুকের ভেতর একটা আন্দোলন শুরু হয়েছে। মানুষটার উপস্থিতি অনুভব হচ্ছে। ও কেমন শিউরে উঠল। জাহিন পুনরায় বলল, কি হলো, বলনি কিছু? তোমার বর খুব আনরোমান্টিক, তাই না? একটা লজ্জা এসে মেয়েটার গাল স্পর্শ করে গেল। ওর অমন মুখশ্রী দেখে শব্দহীন হাসলো জাহিন। এই সময়টা ওর জন্য গুরুত্বপূর্ণ। ও মন থেকে চায় এই সুন্দর সময়টা দীর্ঘ হোক, কারো নজর না লাগুক। রুমা তখনও অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন। তাহিরের খোঁজ পাওয়া যাচ্ছে না। ছেলেটা কোথায় হারালো কে জানে। ছেলে অন্যায় করে পালালেও মায়ের মন কাঁদতেই থাকে। তিনি এক অসহ্য অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছেন। এই যন্ত্রণা কাউকে বলাও যায় না, আবার সহনও করা যায় না। অশান্তির এই মুহূর্তে স্বামীকে খুব মনে পড়ে ওনার। উনি ছুটে আসেন নিজের কক্ষে। একটা চাপা কান্না আটকে দেয়ালে টাঙানো স্বামীর বড় ছবিখানা নামিয়ে আনেন। ধুলো যদিও জমেনি, তবু হাত দিয়ে মুছে নেয়ার মতন করে বলেন, এ কোন যন্ত্রণা এলো? আমি কেমন করে সব সামাল দিব? আপনি দেখেন না আমি কত বড় বিপদে। কিচ্ছু ভালো লাগে না আমার। বুকের ভেতরের যন্ত্রণাটা ধরে রাখতে ব্যর্থ হন তিনি। তাই তো দুটি চোখ বেয়ে ক্রমাগত অশ্রুর বর্ষণ হয়। তিনি কাঁদতে থাকেন। অনেকটা সময় কাঁদার পর একজন এসে খবর দিয়ে যায়, মেয়ের বাড়ি থেকে লোক এসেছে। লোক বলতে হুরের মা আর চাচারা।
যারা এতদিন সম্পর্ক রাখার চেষ্টা না করলেও হুরের বড় ঘরে বিয়ে হওয়াতে দরদ একেবারে উতলে পড়ার মতন। সমস্ত দায়িত্ব ঘাড়ে নিয়ে নিয়েছেন। অসুস্থ মাকে দেখে হুরের বুকের ভেতরটা কান্নায় ভেঙে আসে। ও এগিয়ে এসে মা নামক মানুষটিকে জড়িয়ে ধরে, কেঁদে ফেলে, শব্দ করে। এভাবে কাঁদলে আমার মেয়ের সাজ নষ্ট হয়ে যাবে তো। দেখি মা, আমার হুর, তাকা তো তুই। কাঁদতে কাঁদতে তাকায় হুর। এক অদ্ভুত রূপ খেলা করছে তার মুখশ্রীতে। কিছু মেয়ে থাকে যারা কাঁদলেও সুন্দর লাগে, হুরের বিষয়টিও তেমন। মেয়েটি কাঁদলেও সুন্দর লাগে। দূর থেকে হুরের এই কান্না ভেজা মুখশ্রী দেখতে দেখতে হঠাৎই জাহিনের মনে হলো এই কান্না ভেজা মুখটা সুন্দর লাগলেও বুকের ভেতর কোথাও একটা দংশন ঘটাচ্ছে। ও নিজের কাছে শপথ করলো, নিজের সবটুকু দিয়ে এই মেয়েটি জীবন থেকে কান্নার দলাগুলোকে একটু একটু করে মুছে দিবে, যাতে কোনো অশুভ ছায়া সে মেয়েটির চোখে জল না আনতে পারে। কান্না করতে করতে হঠাৎই ভরাট বুদ্ধিদীপ্ত গালে চাপদাড়িযুক্ত অপূর্ব সুন্দর মানুষটার দিকে নজর যায় হুরের। ও নাক টেনে কান্না থামায়। জাহিন এগিয়ে আসে, সালাম জানায়। লতিফার চোখে অশ্রু এসে যায়। তিনি হাত বাড়িয়ে ছেলেটার বাহু স্পর্শ করেন। বাবা, মেয়েটাকে দেখে রেখো। জাহিন শুরুতেই কিছু বলে না, ও বরং নজর ঘুরিয়ে হুরের দিকে চায়। কান্নার দমকে মেয়েটার হেঁচকির মতন উঠে গিয়েছে। ছেলেটা অভিযোগের মতন করে বলে, আন্টি, আপনার মেয়ে তো কান্নাকাটি শুরু করেছে। সবাই তো ভাববে আমার কাছে সুখে নেই, একদিনেই বোধহয় তিক্ত হয়ে গেছে। লতিফা মেয়ের দিকে নজর ফেরান, চোখ দুটো লাল হয়ে আছে। তিনি একটু শাসনের মতন করে বলেন, তাই তো, বোকা মেয়েটা কিভাবে কাঁদছে, তুমি একটু মানিয়ে নিও বাবা। জাহিন হাসে, হুরের দিকে দৃষ্টি রেখেই বলে, কোনো চিন্তা করবেন না আন্টি, কবুল বলার সাথে সাথেই ও আমার দায়িত্ব হয়ে গিয়েছে। এই দায়িত্ব আমি মাথায় তুলে রাখবো, অন্য কেউ কেন। ও চাইলেও এই দায়িত্ব থেকে আমি সরবো না, কখনোই না। হুরের ছোট্ট একটা ঘর রয়েছে, তবে বেশ পরিপাটি করে গোছানো। মেয়েটার মাঝে কোনো সংকোচ দেখা যাচ্ছে না। ও খুব যত্নের সাথে জাহিনের ব্যাগপত্র তুলে রাখলো। বাহিরে থেকে কথা শেষ করে এসে জাহিন সেটাই দেখলো। সাধারণভাবে এমন পরিবেশে কখনোই তার থাকা হয়নি, একটু অসুবিধা হবে মনে হচ্ছে। ওর মুখশ্রী দেখে হুর শুধালো, কিছু ভাবছেন? ভাবছি তো। কি? তোমার কথা। একটা মৃদু হাসিতে মেয়েটার অধর প্রসারিত হলো। জাহিন এগিয়ে এসে খাটে পা তুলে বসলো। একটা বিষয় ভালো, ঘরটার মেঝে পাকা করা, নতুবা মানিয়ে নিতেও খুব কষ্ট হতো। আপনার ব্যাগপত্র ওখানটায় রাখা। ঘরের এক কোণে ছোট্ট একটা পুরাতন স্টিলের আলমারি রয়েছে, সেখানটায় নির্দেশ করলো হুর। জাহিন একবার চোখ বুলিয়ে হুরের দিকে নজর ফেরালো। আমরা এখানে কদিন থাকবো? প্রশ্নটা করলো হুর। জাহিন একই সুর ধরে বলল, তোমার যতদিন ইচ্ছে হবে। আমার ইচ্ছে? হুম। কিন্তু আপনার অসুবিধা হবে না? সত্যিকার অর্থে কিঞ্চিত অসুবিধা হবে, তবে সেটা প্রকাশ করলো না ও, বরং হেসে বলল, তোমার অসুবিধা হবে? এহেন প্রশ্নে মেয়েটি তব্ধা খেলো, যেন জবাব দিতে পারলো না। জাহিন হেসে ফেললো। বোকার মতো কথা বললে, অসুবিধা কেন হবে? না, ঠিক তা নয়। আপনি তো এমন পরিবেশে অভ্যস্ত নন। কেন? আমি কি এই এলাকার মানুষ নই? হলেও আপনি তো এখানে থাকতেন না, শহরেই ছিলেন। তাছাড়া জমিদার বাড়ির কাছে আমাদের এই কুড়ে ঘর কিছুই না। জাহিন কিন্তু জবাব দিল না। ও একটু সময় নিল, তারপর মাথা দোলালো। এহেন আচরণে হুর প্রশ্ন নিয়ে চেয়ে রইল। এবার জাহিন বলল, সেটা ঠিক বলেছো। আপনি তাহলে আজ থেকে কাল চলে যান, আমি কটা দিন থেকে যাই। মনে হচ্ছে আমাকে তাড়াতে চাচ্ছ। আমি সেটা বোঝাতে চাইনি। কিন্তু মনে তো হচ্ছে। আপনার অসুবিধা হবে ভেবে বলেছি। মাথা নত করে বলল। জাহিন ভালো মতন মেয়েটাকে দেখতে লাগলো। তার থেকে অনেকটা ছোট এই মেয়ে। প্রথম যখন দেখেছিল তখন তো আরো ছোট ছিল। এখন তবু পরিপক্ক একটা ভাব এসেছে। সাধ্য মতন আয়োজন করেছেন লতিফা, তবুও তিনি সন্তুষ্ট হতে পারছেন না। এত এত খাবার দেখে হুর বলল, এত সব কেন করেছো? মেয়ের দিকে তাকিয়ে লতিফা বললেন, বোকার মতন কথা বলছিস কেন? এত সব কোথায়? জমিদার বাড়ির তুলনায় এগুলো কিছুই না। কিন্তু আমাদের তুলনায় তো অনেক কিছু মা। হুর পুনরায় চোখ বুলালো। দুপুরের খাবারের আয়োজন এত বিশাল যে একটা বড় টেবিলেও জায়গা হবে না। ওর মায়ের দিকে চোখে তাকালো, তারপর হুট করে নজর এলো মায়ের কানের দিকটায়। সেটা দেখে আঁতকে উঠলো। মা, তোমার কানের দুল কোথায়? লতিফা একটু চমকালেন, কানে হাত দিলেন, তারপর আমতা আমতা করে বললেন, আছে, খুলে রেখেছি। হুর যেন বিশ্বাস করতে পারলো না। বিশ্বাস করার মতনও না। ও মায়ের দিকে ছলছল নয়নে চাইলো। দুল বিক্রি করে দিয়েছো? এ কথায় লতিফা মেয়ের দিকে দৃষ্টি ফেরালেন, হাত দ্বারা গাল স্পর্শ করে বললেন, ছেলেটা প্রথমবারই বাড়ি এসেছে, একেবারে চাতার তো খাওয়ানো যায় না। মেয়েটার চোখ থেকে জলের বিন্দু নেমে এলো, টুপ করে পড়লো মেঝেতে। হাতের সাহায্যে দু চোখ মুছে নিয়ে বলল, এত বড় ঘরে আমাকে বিয়ে দিতে কেন গেলে মা? এমন কেন বলছিস? তুমি আজ দুল বিক্রি করেছো, কাল আবার কি বিক্রি করে খাওয়াবে বলো তো? এমনটা বলতে নেই মা। হুরের কান্নাটা বাড়তে লাগলো। মেয়েকে বুকে টেনে নিলেন লতিফা, পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুই সুখে থাক মা, কোনো দুঃখ তোকে স্পর্শ না করুক। এ কথার বিপরীতে মেয়েটার বুক যে আরো ভারী হয়। ও হয়তো সুখে থাকবে, তবে কোথাও একটা দোটনা যে রয়ে গেছে। তাহির যখন ফিরবে তখন বিষয়টা কেমন হবে? কিভাবে সবকিছু সামাল দিবে হুর?
গোসল করে আসায় হুরকে হুরের মতনই দেখাচ্ছে। এ সময় মেয়েদের অতিরিক্ত স্নিগ্ধ লাগে, সতেজ মনে হয়। মেয়েটি যখন চুলগুলো মুছে নিচ্ছে, জাহিন তখন মুগ্ধ নয়নে চেয়ে আছে। ফর্সা কোমল পিঠে কিছু পানির বিন্দু জমেছে। চুল মুছে নিয়ে মেয়েটি ঘুরে তাকাতেই দৃশ্যটি দেখতে পেল। এমনভাবে তাকানোয় লজ্জা এসে ছুঁয়ে গেল তাকে। সেটা খেয়াল করে জাহিন বলল, সরি। তার বিনয় যে কাউকে মুগ্ধ করবে। হুড়ো এই মানুষটাতে দিনকে দিন মুগ্ধ হচ্ছে, তবে কোথাও একটা বাধা তৈরি হয়। এই বাধা ওর অতীত। ও মাথাটা নত করে রাখে। এবার চলুন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। অনেকক্ষণ আগেই খাবার তৈরি হয়েছিল, তবে হুড়ের গোসলের জন্য খাওয়াটা আটকে ছিল। জাহিনের বিরোধ ছিল, মেয়েটিকে রেখে সে খাবে না। তাই কিনা গোসল করে আসতে হলো তাকে। শীতল পাটি বিছিয়ে রাখা, সেখানে অনেক অনেক খাবার। লতিফা মিনমিনে সুরে বললেন, কষ্ট নিও না বাবা, এভাবেই খেতে হবে। জাহিনের ঠোঁট প্রসারিত হলো। ও এগিয়ে গিয়ে বসলো শীতল পাটিতে। এভাবে বলবেন না আন্টি, পার্টিতে বসে খাবার খাওয়া আমার বিশেষ পছন্দের। ছোটবেলার কথা স্মরণ হচ্ছে। তবু জামাই মানুষ তুমি, গরিবের তাকে আটকালো জাহিন, বলল, এভাবে বললে আমি এ বাড়িতে আর আসতে পারবো না আন্টি, লজ্জা লাগবে আমার। ছি ছি বাবা, এই কথা বলো না। তুমি খাবার খেতে বসো। এই হুর, দাঁড়িয়ে কেন? জামাইকে খাবার দে। হুরের যেন টনক নড়লো। ও একটা ঘোরে ডুবে গিয়েছিল। ওর বারবার মনে হচ্ছে মায়ের কানের দুলের কথা। বিষয়টি মনে হতে ভেতরটায় তোলপাড় শুরু হয়েছে। কি রে, এখনো দাঁড়িয়ে? দিচ্ছি মা। হুর নিচু হয়ে প্লেট এগিয়ে দিল। তাতে পরিমাণ মতো ভাত তরকারি দিয়ে বলল, আর কিছু দিব? হুম। খাওয়া শুরু করো বাবা। আপনারা বসবেন না? তুমি আগে খাও বাবা। এটা হয় নাকি? আপনারাও বসুন। পরে খাবো আমরা, তুমি শুরু করো। একদমই না। হুর, আন্টির জন্য খাবার দাও তো। না বাবা, তুমি আগে খাও। শুধু শুধু আপনাদের রেখে আমার গলা দিয়ে খাবার নামবে না আন্টি। ভদ্র মহিলার গলা রোধ হলো, চোখ হলো টলমলে। সে হুরের দিকে চাইলো, ইশারায় প্লেট দিতে বলল। হুর একদম চুপচাপ সবকিছু করে যাচ্ছে। মায়ের জন্য খাবার তুলে দিয়ে সে বলল, আমি পরে খাবো। কেন? আপনারা খেয়ে নিন, আমি পরিবেশন করছি। পরিবেশন তো করছো, এখন তুমিও বসো, কথা বাড়িও না। মেয়েটির পা থমকে আছে। ওর যে খেতে ইচ্ছে করছে না, তবু মুখের উপর মানা করতে পারে না। অল্প একটু খাবার তুলে নেয়। তারপর শুরু হয় খাওয়ার পর্ব। লতিফার হাতের রান্না ভালো। মায়েদের রান্না যদিও ভালোই হয়, তবে লতিফার রান্নার আলাদা করে প্রশংসা করতেই হয়। জাহিন তৃপ্তি নিয়ে খাবার খায়, লতিফা এটা সেটা এগিয়ে দিতে থাকেন। অনেক শখ ছিল একটা ছেলের, তার দু চোখ অশ্রুতে ভেজে। তবে বোধহয় সৃষ্টিকর্তা শখটা পূরণ করেই দিলেন। খাবার খেয়ে বসতে নেই, একটু চলাফেরা করে নিতে হয়। জাহিন আর হুড়ো বের হয়েছে। গ্রামীণ পরিবেশে খুব একটা থাকা হয়নি জাহিনের। অনেক ছোট থেকে সে শহরে মানুষ হয়েছে। ইট পাথর দেখে বড় হয়েছে। ওরা কাঁচা মাটির সড়ক দিয়ে চকের দিকে এসেছে। খেতে ধান বোনা হয়েছে, ফলে চারপাশ কেমন সবুজ লাগে।